নিরিবিলি রাস্তায় হাঁটছে দুজনে। মেজাজ খারাপ লাগছে ইনায়ার। মিস্টার ভিলেন তার পেছন ছাড়ছে না কেন কে জানে। ইনায়া বিরক্ত হয়ে বলল, কি সমস্যা, আমার সাথে সাথে হাঁটছেন কেন? দেখুন প্লিজ বলবেন না যে আপনি এখন আমাকে বাড়িতে পৌঁছে দিতে যাবেন। তো আপনার সাথে কি আমি ফাজলামি করছি? মানেটা কি? এই আপনি আমাকে বাচ্চা মনে করছেন যে আমি যেতে পারবো না? দেখুন ভালো ভালো কেটে পড়ুন। ভালো খারাপ যেটাই হোক যেতে পারবো না। আন্টি বলেছে আপনাকে নিরাপদে বাড়িতে পৌঁছে দিতে। আপনাকে একা ছেড়ে দেওয়ার পর আপনি যে কোনো ঝামেলা আবার পাকাবেন না বা আবার কোনো বিপদে পড়বেন না তার নিশ্চয়তা কেউ দিতে পারবে না। তাই এই মুহূর্তে আমি রিস্ক নিতে পারবো না। এই একদম ফাপড়বাজি করতে আসবেন না। বিরক্ত লাগে আমার এসব। নিজের রাস্তা মাপুন মশাই। আরাম কিছু বলল না। এই পাগলের সাথে কথা বলাটাই উচিত না। নেহাত আন্টিকে সে কথা দিয়েছে। সামনে একজন লোক ভ্যানে করে আইসক্রিম বিক্রি করছে। ম্যাচিওরদের মতো ব্যবহার করা ইনায়া হঠাৎ খুশি হয়ে গেল। নিজের খুশিটা আরামের সামনে দেখালো না। আরাম হঠাৎ মেয়েটার পরিবর্তন দেখে অবাক হলো। মাত্রই বোধহয় মেয়েটাকে হাসতে দেখেছিল, আবার এখনই গম্ভীর চেহারা হয়ে গিয়েছে। ইনায়া দাঁড়িয়ে পড়ল। আরাম ভ্রু কুঁচকে মেয়েটার ভাবগতি লক্ষ্য করার চেষ্টা করলো। ইনায়া আরামের কাছে এসে হাত এগিয়ে দিয়ে বলল, টাকা দেন। আরাম অবাক হলো। কি বলছে? টাকা দেন মানে? আরাম বলল, কি দেব? কানে সমস্যা? না, টাকা দিতে বলেছি। টাকা দেবো কেন? কারণ আমার কাছে নেই। আমি কেন দিব? এই মেজাজ খারাপ না করে টাকা দেন। কি করবেন? আইসক্রিম খাবো। এখানে আইসক্রিম কই? ইনায়ের সামনে দেখালো আইসক্রিমের ভ্যান যাচ্ছে। আরাম অবাক হয়ে বলল, দি গ্রেট ঘাটতারা ইনায়া নেওয়ার রাস্তায় আইসক্রিম খাবে? আপনার সমস্যা? না তাহলে টাকা দেন, আমি কিনে দিচ্ছি। একদমই আধিক্যতা দেখাতে হবে না। টাকা দেন, আমি কিনে নিব। আরাম চুপ করলো। ভালো মানুষের মনে ভালো মা আরাম চুপ করলো। ভালো মানুষের মতো করে বলল, কত টাকা লাগবে? 30 টাকা। ছেলেটা মানিব্যাগ থেকে টাকা বের করলো। 50 টাকার একটা নোট মেয়েটার হাতে দিল। ইনায়া দ্রুত তার সাথে টাকা দিয়ে 10 টাকা দামে 3খানা আইসক্রিম কিনে সবগুলো প্যাকেট একসাথে খুলে ফেললো। আরাম পাগলের দিকে তাকিয়ে রইল। এ কোন ইনায়া? আরামের কাছে এসে বাকি 20 টাকা ফেরত দিল ইনায়া। আরাম টাকাগুলো নিয়ে পকেটে পুরে ফেললো। আরাম দেখলো মেয়েটার 3টা আইসক্রিম একসাথে খাচ্ছে। আরামকে তাকিয়ে থাকতে দেখে ইনায়া বলল, একটা খাবেন? কিনে দিব? চিন্তা নেই, আমার টাকা দিয়ে কিনে দেবো। আর 10 টাকা ধার দেন, আপনাকে এই একটা কিনে দিই। বাড়ি গিয়ে সব টাকা ফিরিয়ে দিব। তারপরও এভাবে তাকিয়ে থাকবেন না, আমার পেট খারাপ করে যাবে। আরহাম থতমত খেলো। দ্রুততার সাথে হেঁটে সামনে এগিয়ে এলো। ইনায়া আবারও মুচকি হাসি দিল। এই বেয়াদব, দাঁড়াও। চাবি ঘোরাতে ঘোরাতে ড্রয়িং রুমে প্রবেশ করলো ইনায়া। রেদওয়ান নাওয়ারের কথা শুনে চাবি ঘোরানো বাদ দিয়ে দাঁড়ালো ইনায়া। এইবার বাবার নায়ক মানুষটার দিকে তাকালো। রেদওয়ান বলল, কি সমস্যা? সব কিছু সবসময় নিজের মর্জি মতো করো কেন? যেখানে যেখানে মারপিট করো আর বিপদে পড়ো, ভুলে যেও না আমার একটা সম্মান আছে। স্যার, আপনি আগে ডিসাইড করুন, আপনি আমার বিপদের কথা ভাবছেন নাকি আপনার সম্মানের কথা? তোমার মতো বেয়াদবের বিপদ হবে না সেটা ভালো করেই জানি। অবশ্যই আমি নিজের সম্মানের কথাই ভাবছি। স্যার, তাহলে একটা কথা শুনে রাখুন, ইনায়া নাওয়ার সবসময় নিজের মর্জি মতো চলে। এসেছে আর বাকি দিনগুলো চলবে। যেদিন অন্যের মর্জিতে চলবে সেদিন ইনায়া নাওয়ারের 3.5 হাত মাটির নিচে চাপা পড়বে। ঈশানীকে ডাকতে ডাকতে সিঁড়ি বেয়ে উপরে উঠল ইনায়া। রেগে গেল রেদওয়ান নাওয়ার। এই মেয়ে কার মতো হয়েছে কে জানে। এটা তার মেয়ে। তার মেয়ে হয়ে এমন বেয়াদব পয়দা হলো কিভাবে? বাচ্চা নির্ঘাত পাল্টে গিয়েছিল। তিনি জোরে জোরে বললেন, এই বেয়াদব, আমার কথা না শুনে কোথায় যাচ্ছ? ওখান থেকেই বলুন আমার ওখান থেকেই বলুন আমার ওখান থেকেই বলুন আমার শ্রবণ শক্তি যথেষ্ট ভালো। তুমি আর মারামারি করবে না। কেন? কারণ কারণ তোমাকে পুলিশ অ্যারেস্ট করলে আমার সম্মানহানি হয়। এমন হলে তোমাকে মেয়ে বলে আমি পরিচয় দিব না। আপনি পরিচয় না দিলে আমি মরে যাব না। এমনটাও তো কখনো বলিনি স্যার। এইসব ভয় ইনায়া নেওয়ার পায় না। তোমাকে কিন্তু আমি পেটাবো। ঠিক আছে? ঈশানী চুপচাপ ঘরের এক কোণে বসে আছে। সকালে ছেলেটা হাত চেপে ধরেছিল, সেই জায়গাটাকে দাগ পড়ে গেছে। তখন থেকে মলম লাগানোর পরেও দাগ যাচ্ছে না। ইনায়া এসে প্রথমে চেক করবে কোথাও কোথাও কোনো সমস্যা আছে কিনা। যদি হাতের এই অবস্থা দেখে তাহলে আরেকটা কেলেঙ্কারি হয়ে যাবে। কি করবে তখন ঈশানী? ইনায়া ডাকতে ডাকতে দোতলায় উঠেছে আর ঈশানী ভয় পাচ্ছে। হাতটাকে ওড়নার নিচে রেখে দরজা খুলে নিজের আপুকে ভেতরে প্রবেশ করার সুযোগ করে দিল ইনায়া। ইনায়া ধপ করে বিছানায় শুয়ে পড়ল। তারপর বলল, ওই ছেলেগুলোর কারণে কোথাও আঘাত লেগেছে? লাগেনি লাগেনি। ভয় পাচ্ছিস কেন? ভয় ভয় কেন পাবো? কিছু হয়েছে তোর? হয়নি আপু, মিথ্যা বলে থাপ্পড় দিব। তোমাকে একটা কথা বলার ছিল। বল। তুমি একটু মাথা ঠান্ডা করে রাখতে পারো না? রাখলে কি লাভ হবে বল? লাভ না। লাভ হলে তোর হাতে দাগ কেন পড়েছে? যেটাকে আমার থেকে আড়াল করতে তুই ওনার সাহায্য নিচ্ছিস, আমি নিয়েছি না। না, কোথাও কোনো সমস্যা নাই আমার। আমি একদম ফিট অ্যান্ড ফাইট। ঈশানী এত কথা শুনল না। সে শুধু শুনল তার হাতে দাগ পড়েছে, এটা তার আপুর জানা। কিন্তু কিভাবে? ইনায়া হাতটা বের করে জানালো। তারপর নতুন করে ঔষধ লাগিয়ে দিল। ঈশানী বলল, কিভাবে বুঝলে? প্রথমত ভার্সিটিতে বিল্লু বিড়াল যেভাবে তোর হাত ধরেছিল তাতে দাগ পড়বে স্বাভাবিক। আর তোর থেকেও বড় কথা, তুই হাতটা যেভাবে লুকিয়ে রেখেছিস তাতে জানতে পারা আর কি ব্যাপার। তুমি যেন রেগে মা তুমি যেন রেগে আবার মারামারি করো, তাই জন্য বলিনি।
আমি মারামারি করলে তোর কি? তোমার কিছু হলে আমার কষ্ট লাগে। ইনায়া দীর্ঘশ্বাস ফেলে। মেয়েটার দিকে তাকালো। নিঃস্বার্থ ভালোবাসা বোধহয় একেই বলে। জানে না ইনায়া। ইনায়া বলল, আমি তো বেয়াদব। না, তুমি আমার আপু। বেয়াদবি তো করি। তুমি স্পষ্টভাষী আর সাহসী। চোখে চোখ রেখে সত্য কথা বলো। আর তুই ভীতু। স্পষ্ট কথা মুখের ওপর বলতে পারি না। চোখে চোখ রেখেও কথা বলতে পারি না। ইনায়া উঠে দাঁড়ালো। টেবিলের সামনে গিয়ে দাঁড়ালো। ঈশানী ছোটবেলায় অনেক ছবি আঁকতো। সবগুলো দেওয়ালে বাঁধিয়ে রাখা। সবগুলো ছবির অধিকাংশ তাকে আর ঈশানীকে এঁকেছে ঈশানী। ঈশানী ছোটবেলা থেকে ইনায়াকে ছাড়া কিছুই বোঝে না। এই যে ইনায়া বেপরোয়া, এতে কিছু যায় আসে না মেয়েটার। ইনায়া গম্ভীরভাবে বলল, শোন, ভালো মানুষকে দুনিয়া কিছু দেয় না। নিজের জিনিস হাসিল করার জন্য অবশ্যই তোকে বেপরোয়া, বেয়াদব, স্পষ্টভাষী এবং কঠোর হতে হবে। তাতে দুনিয়া তোকে বেয়াদব বললে সই। ওই যে কথা আছে না, শক্তের ভক্ত নরমের জম। বেলা 10টা। ইনায়া উপর হয়ে ঘুমাচ্ছে। ইনায়ের থেকে 2 ক্লাস নিচের 3টা ছেলে ইনায়ের সাথে ঘোরাফেরা করে, আর একজন ইনায়ের সাথে পড়ে। যত মারামারি কাটাকাটি হয় 5 জনে একসাথে করে থাকে। আজকে ভার্সিটি বন্ধ। আর তাছাড়া ভার্সিটি বন্ধ না থাকলেও আজকে ইনায়া যেত না। কবে সে কার সাথে কথা শুনেছে, হঠাৎ মোবাইল বেজে উঠল। মোবাইলের আওয়াজ, মোবাইলের ওপাশে মানুষটার উপর বিরক্তি বাড়ল ইনায়া। কে কল করেছে না দেখে মোবাইল কানে ঠেকিয়ে হ্যালো বলল। ওপাশ থেকে ইনায়া দলের একজন বলল, আপু, এখনই গলির মোড়ে এসো। এখন কোনো মোড়ে যেতে পারবো না। গন্ডগোল হয়ে গিয়েছে আপু। কি হয়েছে? তুমি প্লিজ একটু তাড়াতাড়ি আসো না। ইনায়া বিরক্ত হয়ে উঠে দাঁড়ালো। গলির মোড়ে বিচ্ছুগুলো কি করছে কে জানে। বিছানা ছেড়ে উঠে গায়ে একটা টপ প্যান্ট চড়িয়ে বাইকের চাবি নিয়ে ঘর থেকে বেরিয়ে এলো। রাস্তা দিয়ে সারি বেঁধে সিআইডি আর পুলিশ যেতে দেখলো ইনায়া। কি হয়েছে? বড় কোনো সমস্যা? ইনায়া নিজের আম্মুকে খুঁজলো। কোথাও নেই। আজব, তার মা তো এই অসময়ে কোথাও যায় না। তাহলে ইনায়া এসব নিয়ে আর ভাবলো না। গ্যারেজ থেকে বাইক বের করলো। খুব দ্রুততার সঙ্গে গলির মোড়ে পৌঁছালো। ইনায়া বাইক পৌঁছানোর সাথে সাথেই 3টা ছেলে এগিয়ে এসে বাচ্চাদের মতো কেঁদে ফেললো। অবাক হলো ইনায়া। ছেলেরা কাঁদতে পারে, কিন্তু সামনে এত ভিড় কিসের? ইনায়া জিজ্ঞেস করলো, মেয়ে মানুষের মতো কাঁদছিস কেন? কি হয়েছে বলতো? আর সামনে এত ভিড় কেন? অদূরে নিজের বাবা আর সিআইডি টিমকে দেখে অবাক হলো ইনায়া। এখানে এত মানুষ কেন? আর ছেলেগুলো কোনো কথার উত্তর দিচ্ছে না। খুব খারাপ কিছু কি হয়েছে? ইনায়া বাইক থেকে নেমে গেল। ভিড় ঠেলে দলের ছেলেগুলো সরে দাঁড়ালো এবং সামনের দিকে তাকিয়ে রইল একধানে মেয়েটা। সামনে ঈশানীর ক্ষত বিখ্যাত লাশ পড়ে আছে। লাশটাকে ঈশানীর পোশাক ছাড়াও কারো একটা শাড়ি দিয়ে ঢেকে রাখা হয়েছে। 3টা ছেলে আবারও কাঁদলো। ইনায়ের সামনে তাকিয়ে রইল। পাশে তাকিয়ে দেখলো রেদওয়ান নাওয়ার মেয়েটার কাছে গিয়ে কাঁদছেন। আচ্ছা, মা কোথায়? এখানে থাকার কথা না? ইনায়া নিজের হুঁশ ফিরে পেল। ছুটে গেল ছোট বোনের কাছে। গিয়ে কাঁপা কাঁপা হাতটা মুখের ওপর রেখে আবার ঝটকা দিয়ে সরিয়ে নিল। এত ঠান্ডা কেন? ইনায়া মেয়েটার মুখ ঝাঁকিয়ে বলল, এই রাস্তায় শুয়ে আছিস কেন? নাওয়ার বাড়ির বেয়াদব তো আমি। তুই তো ভালো মানুষরা রাস্তায় ঘুমোয় না ঈশানী। চল বাড়ি ফিরে চল। এই কথা বলিস না কেন? খুব সাহস বেড়েছে তাই না? ঠাটিয়ে একটা থাপ্পড় মারবো। তুই এখানে শুয়ে থাকলে তোর বাপ আমাকে বকবে। তোর বাপ আমাকে বকলে তোকে দেখে নিব আমি। না। অপর পাশ থেকে কোনো উত্তর আসে না। ইনায়া বুঝি ধৈর্য হারাচ্ছে। হঠাৎ তার পিঠে হাত দিল কেউ। ইনায়া ঘুরে দেখলো আরহামকে। আরহামকে দেখে ইনায়া বলল, মিস্টার ভিলেন, ঈশানীকে উঠতে বলুন তো। ঈশানী খুব পরিষ্কার। রাস্তায় ধুলোবালি অ্যালার্জি মেয়েটার। হাত পায়ে লাল লাল দাগে ভরে ভরে যাবে। এখানে শুয়ে থাকলে অসুস্থ হয়ে পড়বে। উঠতে বলুন মিস্টার ভিলেন। কথা বলে না আরহাম। কথা বলে না আরহাম। এই মেয়েটাকে আজকে প্রথম এতটা ভাঙতে দেখলো আরহাম। এই মেয়েটা বেপরোয়া হলেও একটা কথা অস্বীকার করা যাবে না, ঈশানী ছিল ইনায়ার প্রাণ। ইনায়া ঈশানীর কাছে এলে অসহায় হয়ে পড়ে। এখন কি হবে? এই পাগলকে থামাবে কে? ইনায়ার মা ইনায়ার এই অবস্থা দেখে স্ট্রোক করেছে। সে এখন হসপিটালে ভর্তি। আরহাম কি বলবে এখন? ইনায়া কেঁপে কেঁপে বলল, জানেন মিস্টার ভিলেন, আমি ঈশানীকে বলেছিলাম দুনিয়া ভালো মানুষের কদর করে না। এই যে আমি বেয়াদব, আমার কাছে কেউ আসার সাহস পায় না। আর আমার ভালো মানুষের নমুনা দেখুন, নিচে শুয়ে আছে। ইনায়া আবার ঈশানীর কাছে গেল। গিয়ে মুখ ঝাঁকিয়ে বলল, এই তুই ওঠ। এখানে থাকতে হবে না। তোর বাপ মা যা ইচ্ছে বলুক, এইবার তোকে আমি আমার মতো করে তৈরি করব। কাউকে ভয় পাবি না তুই। উঠ না পাখি। দেখ, তোর বোনের দম বন্ধ হয়ে আসছে। তুই তুই আমাকে ছাড়া আমাকে কেউ বোঝে না। উঠবি না? একটা থাপ্পড় দেবো। সত্যি সত্যি থাপ্পড় দিল ইনায়া। আরহাম মেয়েটাকে ধরল, তারপর ওঠালো। রেদওয়ানের উদ্দেশ্যে বলল, স্যার, লাস্ট পোস্টমর্টম করতে স্যার লাস্ট স্যার লাস্ট পোস্ট স্যার লাস্ট পোস্টমর্টমের জন্য পাঠিয়ে দিন। রেদওয়ান নাওয়ার অনুভূতির শূন্য। তার সবথেকে প্রিয় মেয়ে ঈশানী। তিনি একজন সিআইডি অফিসার হয়েও সামান্য নিজের মেয়ের প্রোটেক্ট করতে পারেননি। ইনায়া আরহামের মুখের দিকে তাকিয়ে ঈশানীর লাশকে বলতে শুনে রেগে গেল। চিৎকার করে বলল, কে লাশ? হ্যাঁ, এত বড় সাহস আপনাকে কে দিয়েছে? আমার ঈশানী লাশ নয়। লাশ আপনি। কোথাও যাব না আমি আমার পাখিকে ছেড়ে। আমার কাছেই থাকবে সবসময়। কিছু ভাবছো? ভাবনা থেকে বের হয়ে পিছনে ফিরল ইনায়া। হাতে কাস্তে নিয়ে দাঁড়িয়ে আছে বাশারউদ্দিন। মেয়েটার জন্য কিছু আনতে গিয়েছিলেন তিনি। সুপারি গাছের কাঠ দিয়ে তৈরি মাচার উপর উঠে বসলো ইনায়া। চোখে বোধহয় পানি এসে পড়েছিল মেয়েটার। বাশারউদ্দিনের সাথে আরেকজন লোকও এসেছে। এই মুহূর্তে সে আম গাছের মগটাকে উঠেছে।
বাবা বলে দিচ্ছে ওই ছেলেটা আম পাড়ছে। ছেলেটার নাম জানে না ইনায়া। বাশারউদ্দিন একটা আম ইনায়ের কাছে দিয়ে দিল এবং বলল, এইটা খাইয়া দেহ। এই আমের নাম হইল গিয়া রূপালী। রূপালী আম খুব মিষ্টি খেতে। খাইয়া দেহ। ইনায়া আম নিল। কাস্তের সাহায্যে কাটতে গেল, মেয়েটা পারেনি। বাশারউদ্দিন বলল, আমি কেটে দিই। হ্যাঁ। বাশারউদ্দিন আমের এক পাশ কেটে ইনায়ের হাতে দিয়ে বলল, একখানা কথা জিজ্ঞেস করমু? বলুন। তোমাগো বাড়িতে কেটে কেটে আসছে। ইনায়া খাওয়া দাওয়া শুরু করলো। সত্যি খেতে খুব সুস্বাদু। ইনায়া মিষ্টি জিনিস খায় না। বেপরোয়া মানুষের মুখে আবার ভালো জিনিস সহ্য হয় না। ইনায়া জানতো এমন প্রশ্নের সম্মুখীন হইতে হইবে। ইনায়া বলল, আমার আব্বু আর আম্মু। ভাই বোন নেই। আমি একা। আব্বু কি কাম করে? আব্বু সিআইডি অফিসার, আপনার ছেলের টিমের প্রধান। তুমি এইখানে আইসো হেইডা জানে না। তোমাকে সম্পর্ক তোমার বাপে মাইনা নেয় নাই? বলিনি ওনার সাথে আমার সম্পর্ক ভালো না। আব্বু তুমি এইখানে? তোমার আমায় ডাকতেছে।